ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। এই গান, এই শব্দবন্ধর সঙ্গে যে নামটি স্বাভাবিক নিয়মে ধ্বনিত হয় তা হল ব্রতচারী। ব্রত পালনে সুনির্দিষ্ট আচরণ যে করে সেই ব্রতচারী। কি সেই ব্রত? ভারত সেবার সঙ্গে বিশ্ব মানব সেবার কাজ। তরুণতার সজীব ধারা আনবো জীবন মাঝ। চাই আমাদের শক্ত দেহ, মুক্ত উদার মন। রীতিমতো অনুসরণ করব প্রতিপন। কে সেই ব্রতের প্রাণ পুরুষ? উত্তর একটাই, গুরু সদয় দত্ত। পেশা জীবনে ব্রিটিশ ভারতের ICS গুরু সদয় ব্যারিস্টারিও পাশ করেছিলেন। উত্তাল সময়ের এই তরঙ্গ বিক্ষোভের মাঝেই বছর 24-এর তরুণ গুরু সদয় বিহারের আরা জেলায় মহকুমা শাসক পদে যোগ দিলেন। 1906-এর 23শে সেপ্টেম্বর ICS ব্রজেন্দ্রনাথ দের চতুর্থ কন্যা সরোজ নলিনীর সঙ্গে তাঁর বিবাহ হল। 1909 সালে একমাত্র পুত্র বীরেন্দ্র সদয় দত্তের জন্ম হয়। বঙ্গভঙ্গের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলনের উন্মেষ এবং স্ত্রী সরোজ নলিনীর সাহচর্য ICS গুরু সদয়ের জীবনে প্রবল প্রভাব বিস্তার করেছিল। ওস্তাদ শিকারী গুরু সদয় বন্দুক ছাড়লেন, স্বদেশ সেবার ব্রতে আত্মনিয়োগ করলেন। ইতিহাসে সে এক সন্ধিক্ষণ। জাতির আত্মার সার্বিক বিকাশ এবং বলবান শক্তিশালী এক সমাজ গঠনের
বীজ বপন হয়েছিল সেদিন। এই যে নিখাত স্বজাতিবোধ, বাঙালিয়ানা, এর উৎসে কিন্তু গুরু সদয়ের শৈশব। অধুনা বাংলাদেশের শ্রীহট্ট জেলার জয়ন্তিয়া পাহাড়ের নিচে কুশিয়ারা নদীর তীরে বীরশ্রী গ্রাম। এখানেই 1882 সালের 10ই মে রামকৃষ্ণ দত্ত ও আনন্দময়ী দেবীর কনিষ্ঠ পুত্র হিসেবে জন্ম গুরু সদয়ের। বীরশ্রীর এই গ্রাম বাংলায় গুরু সদয়ের বাল্যের লীলাভূমি। এই পরিবেশই তাকে গাছে চড়তে, নদীতে সাঁতার কাটতে বা ঘোড়ায় চড়তে শিখিয়েছে। একদিকে এই দুঃসাহসিকতা, অন্যদিকে মায়ের কাছে বসে রামায়ণ মহাভারতের বীর গাথা শোনা গুরু সদয়ের ভিতরে নেতৃত্বের গুণকে জাগিয়ে তুলেছিল। মাত্র 14 বছর বয়সে বাবা ও মাকে পরপর হারানোর পর গুরু সদয় যেন অদম্য হয়ে উঠলেন। তাই পঞ্চম শ্রেণীতে একবার ফেল করলেও 1898-99 শিক্ষাবর্ষে এন্ট্রান্স পরীক্ষায় গুরু সদয় দ্বিতীয় স্থান লাভ করলেন। এবার শ্রীহট্ট থেকে কলকাতার প্রেসিডেন্সি কলেজ। সহজাত নেতৃত্ব দান, মেধা, সাহস, বুদ্ধি সবার থেকে আলাদা করল গুরু সদয়কে। বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ শিক্ষকদের নয়নের মনে হয়ে উঠল গুরু সদয়। 1901 সাল কলকাতায় শতকের প্রথম কংগ্রেস অধিবেশনে স্বেচ্ছাসেবকদের ক্যাপ্টেন নির্বাচিত হল গুরু সদয়। 1901 সালের FA পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল গুরু সদয়। তারপর 7 সাগর পাড়ি দিয়ে সুদূর বিলেত। শ্রীহট্ট সম্মিলনের সহায়তায় ICS এবং ব্যারিস্টারি পড়ল গুরু সদয়। ICS-এ প্রথম, ব্যারিস্টারিতেও দুর্দান্ত ফল হল গুরু সদয়ের। 1905 সালে যখন দেশে ফিরছেন, তখন বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে আপামর বাঙালি পথে নেমেছে। রবীন্দ্রনাথ গান বেঁধেছেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। সুরেন্দ্রনাথ আন্দোলনের পুরো ভাগে, ভগিনী নিবেদিতা প্রাণশক্তির উৎসরূপে কাজ করছেন। 1911 থেকে 1915 ICS গুরু সদয় দত্ত অবিভক্ত বাংলার বিচার বিভাগে কখনো খুলনা, কখনো যশোর, কখনো ফরিদপুর, কুমিল্লা, ঢাকা, বরিশাল বিভিন্ন জায়গায় কর্মরত থেকেছেন। আসলে ইংরেজ শাসক বুঝেছিল ICS হলেও গুরু সদয় তাদের বশংবদ নয়, বরং এক খাঁটি দেশপ্রেমিক ভারতীয়। তাই চাকরিতে বদলি ছিল গুরু সদয় দত্তের নিত্য পাওনা।
না, গুরুসদয় এসব গায়ে মাখেননি। উনিশশো সালের নভেম্বরে বীরভূম জেলার কালেক্টর পদে যোগ দিয়েই তিনি গঠন করলেন লিজ অ্যামেচার মিউজিক্যাল সোসাইটি। 1916 সালের 12 ডিসেম্বর তাঁর সংগঠন গড়ার হাতে খড়ি এখানেই। উনিশশো সালে জাপান ভ্রমণ থেকে তাঁর উপলব্ধি হয়েছিল নারী জাগরণ না হলে দেশের উন্নতি অসম্ভব। 1921 সালে বাঁকুড়ার জেলাশাসক নিযুক্ত হবার পরের বছরেই সেখানে সমবায় প্রথায় চাষের প্রকল্প শুরু করলেন। তাঁরই উদ্যোগে স্বদেশী কৃষি ও শিল্প মেলা প্রচলিত হয়েছিল। স্ত্রী সরোজ নলিনী ব্যস্ত হলেন দুস্থ নারীদের কল্যাণে মহিলা সমিতি করার কাজে। এসবের জন্যই সরকারের রোষে পড়লেন গুরুসদয়। বদলি হলেন কৃষি ও শিল্প বিভাগের সচিবের পদে। সেটি 1923 সাল। 1925 সালের 19 জানুয়ারি সহধর্মিণী সরোজ নলিনীর আকস্মিক প্রয়াণ গুরুসদয়ের ব্যক্তিজীবনে এক মহাশূন্যতার সৃষ্টি করল। সরোজ নলিনী ছিলেন তাঁর যাবতীয় সৃষ্টিশীলতার প্রাণকেন্দ্র। সহধর্মিণী স্মৃতিতে তিনি গড়ে তুললেন সরোজ নলিনী নারী মঙ্গল সমিতি। দুস্থ মহিলাদের নিজস্ব কর্ম এবং মুক্তির জগৎ খুঁজে দিতেই এই সমিতি কাজ শুরু করেছিল। বিদেহী সরোজ নলিনী হয়ে উঠলেন গুরুসদয়ের প্রেরণার নতুন উৎস। পরবর্তীকালে গ্রাম গ্রামান্তরে বহু নারী মঙ্গল সমিতি স্থাপন করেন গুরুসদয়। এই সমিতির মুখপত্র হিসেবে প্রকাশিত হয় বঙ্গলক্ষ্মী। 1926 সালে গুরুসদয় আবার বদলি হলেন হাওড়ার জেলা শাসকের পদে। যথারীতি গুরুসদয় এখানেও মৌলিক উদ্ভাবনী চিন্তার পরিচয় দিলেন। গ্রাম উন্নয়নের লক্ষ্যে প্রচলন করলেন গ্রামের ডাক পত্রিকার। তাঁর কথায়, পুজবি যদি ভারত মাকে, সাড়া দে তুই গ্রামের ডাকে। এইভাবে তিনি সকলকে দেশ সেবার কাজে আহ্বান জানালেন। প্রতিষ্ঠা করলেন হাওড়া জেলা কৃষি ও হিতকারী সমিতি। কচুরিপানার গ্রাসে দিঘি পুকুর হারিয়ে যাচ্ছে, মৃত্যুর হাতছানি দিয়ে বাড়ছে ম্যালেরিয়ার মশা। গুরুসদয় গ্রামবাসীদের নিয়ে কোমর বেঁধে নামলেন কচুরিপানা সাফ করতে। বাঁধলেন গান, চল আয় কচুরি নাশি, চল আয় কচুরি নাশি, হয় গর্তে পুঁতে পচিয়ে নে, নয় টেনে শুকনো ঠাই করে নে আগুন দিয়ে ছাই। হয় গর্তে পুঁতে পচিয়ে নে, নয় টেনে শুকনো ঠাই। গ্রামের দুর্দশা মুক্তিতেই দেশের মুক্তি। গুরুসদয়ের ভাবনার মৌলিকত্ব ঠিক এখানেই। 28 মার্চ 1928 মাইনে বাড়ানোর দাবিতে ধর্মঘটরত ইস্টার্ন ইন্ডিয়া রেলওয়ের লিলুয়া ওয়ার্কশপের শ্রমিকরা বামনগাছি লোক কারখানার গেটে উপস্থিত হয়ে সেখানকার শ্রমিকদের ধর্মঘটে সামিল হতে আহ্বান জানিয়েছিলেন। মুহূর্তে ইংরেজ মিলিটারি আর পুলিশ নিরস্ত্র শ্রমিকদের ওপর ঝাঁপিয়ে পড়ল। গুলিবর্ষণে মারা গেল 4 জন শ্রমিক, গুরুতর আহত 35। দুর্ঘটনার মাত্র আধ ঘন্টার মধ্যে
অকুস্থলে হাজির হয়ে তদন্ত শুরু করলেন গুরুসদয়। জেলা শাসক গুরুসদয় দত্তের বিচারে পুলিশ সুপার মিস্টার স্টারগেস এবং ইস্টার্ন ফ্রন্টিয়ার্স বাহিনীর ক্যাপ্টেন ক্রিস্টি দোষী সাব্যস্ত হলেন। ব্রিটিশ শাসনাধীন ভারতে একজন ভারতীয় আইসিএস এর বিচারে দুই ব্রিটিশের দোষী সাব্যস্ত হওয়ার এই ঘটনা বিরলতম। মুহূর্তেই প্রতিশোধে জ্বলে উঠল ব্রিটিশ সরকার। টেলিগ্রাম মেসেজে ময়মনসিংহের জেলা শাসক নিযুক্ত হলেন গুরুসদয় দত্ত। সালে রোম সফরকালে ইংল্যান্ড লোকনৃত্য এবং লোকগীতি রক্ষা সমিতির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে গুরুসদয় অংশ নিয়েছিলেন। ময়মনসিংহের জেলা শাসক হয়েই তিনি প্রতিষ্ঠা করলেন ময়মনসিংহ লোকনৃত্য ও লোকগীতি সমিতি। সবা কইরা বৈশ বাইরে হিন্দু মুসলমান, বন্দনা সারিয়ায় আমি গাই মুজারির গান। মুসলমান ভাইদের জানাই মোর সালাম, হিন্দু ভাইদের আমি করি গোপের নাম। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জারি নৃত্যকে ব্যবহার করলেন। মুক্তি সংগ্রামের ইতিহাসে এ ছিল এক অনন্য অবদান। 1930 সালের 12ই মার্চ গান্ধীজির নেতৃত্বে শুরু হল ঐতিহাসিক ডান্ডি অভিযান। ময়মনসিংহেও সে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল। 6 এপ্রিল জেলা শাসক গুরুসদয় দত্তের কাছে সরকারি তার বার্তা এলো আন্দোলন ভঙ্গ করার জন্য লাঠিচার্জ এবং গুলি চালানোর। কিন্তু গুরুসদয় সেই নির্দেশ মানলেন না। 12ই এপ্রিল নতুন তার বার্তা পেলেন গুরুসদয়, লিভ ময়মনসিং অ্যাট ওয়ান্স। গুরুসদয় বদলি হলেন বীরভূমে। বলা বাহুল্য, এই নিয়ে তিনি 8 বার বীরভূমে বদলি হলেন। এই প্রসঙ্গে আজকের দিনে অন্যতম প্রশাসক শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়ের অভিমত। প্রশাসনে গুরুসদয় দত্তর যেটা সবচেয়ে বড় অবদান ছিল সেটা হচ্ছে আজকের পরিভাষায় যাকে বলা হয় ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, সেটার বিকাশ ঘটানো। সচরাচর বিশেষত ঔপনিবেশিক আমলে ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্ট্রেশন বা আইন শৃঙ্খলা ভিত্তিক প্রশাসনই ছিল রাষ্ট্রের মূল কাঠামো। 2 যুদ্ধের অন্তর্বর্তীকালে মোটামুটি 20 এবং 30 দশকে গুরুসদয় দত্ত আইসিএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মধ্যে থেকে ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামোর মধ্যে থেকেও উন্নয়নের তথা সমাজ কল্যাণের একটা শাখা তৈরি করেছিলেন প্রশাসনের নূতন একটি ধারা হিসেবে। তার সঙ্গে উনি যুক্ত করেছিলেন একটি সাংস্কৃতিক মাত্রা। ভার্নাকুলার কালচারাল ন্যাশনালিজমের আধারে বা স্বদেশীয় সাংস্কৃতিক কাজকর্মের আধারে এই কল্যাণ ব্রতকে প্রশাসনে যুক্ত করাটা সে যুগের রাষ্ট্রের কর্মকৃতিতে একটা বড় সংযুক্তি ছিল। সেই জন্য ভারতীয় প্রশাসনের ইতিহাস যদি কোনোদিন বিস্তারিতভাবে লেখা হয় তাহলে গুরুসদয় দত্ত অবশ্যই তার মহত্বের জন্য গুরুত্বের সঙ্গে বিবেচিত হবেন। বীরভূমেও অক্লান্ত গুরুসদয় লুপ্তপ্রায় রায়মেশন নৃত্যকে পুনরাবিষ্কার করলেন।
তার অনুসন্ধান নথিবদ্ধ করলেন রায় বিশেদের এক জয়গাথা রাই বিশেতে। আই মোরা সবাই মিশে খেলবো রাই মিশে, আই মোরা সবাই মিশে খেলবো রাই মিশে, মোরা 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 নাচবো রাই মিশে, মোরা নাচবো রাই মিশে, মোরা নাচবো রাই মিশে, মোরা নাচবো রাই মিশে। এই সময়ে 1931-এ বাংলার লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তিনি প্রতিষ্ঠা করলেন বঙ্গীয় পল্লী সম্পদ রক্ষা সমিতি বা রুরাল হেরিটেজ রিভাইভাল সোসাইটি অফ বেঙ্গল। প্রকাশিত হল সংগঠনের ত্রৈমাসিক মুখপত্র পল্লী সম্পদ। বীরভূমের সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নবনীধর বন্দ্যোপাধ্যায় তথা আলাজি, ছাত্র সত্যকিঙ্কর চট্টোপাধ্যায় তথা সত্যজি এবং অন্য আরও কয়েকজনকে নিয়ে গুরুসদয় লোকনৃত্যের অনুশীলন ও প্রসারে রত হলেন। এই 1931-এই গুরুসদয়ের হাতে আবিষ্কৃত হল যশোহরের যুদ্ধ নৃত্য ঢালি। এরপর আবিষ্কার আর চর্চার এক নিরবচ্ছিন্ন গাথা। চট্টগ্রামের শাড়ি। শ্রীহট্টের ধামাই। প্রাণ হইল পাগল আমি বাংলা প্রেমে গাইলমু আমার দেহ মনের বল গো, বাংলা ভূমির প্রেমে আমার। বীরভূমের কাঠি। বীরভূমের বাউল। এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই, দেখ সে নদী আয় হলো মাটিতে চাঁদের উদয়, এ দেখবি আয়। এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই, দেখ সে নদী আয়। ঝুমুর। একের পর এক লোকসঙ্গীত ও লোকনৃত্য গুরুসদয়ের হাতে পুনঃসঞ্জীবিত হল। গুরুসদয়ের কাজে অনুপ্রাণিত হয়ে তার পাশে এসে দাঁড়ালেন দীনেন্দ্রনাথ ঠাকুর, দীনেশচন্দ্র সেন প্রমুখ সেকালের বিশিষ্টজনেরা। 1932-এর 6 ফেব্রুয়ারি বাংলা 23 মাঘ 1338 সিউড়ির বেণীমাধব হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল লোকনৃত্য শিবির। সেই শিবিরে শিবিরবাসীদের উদ্দেশ্যে জীবনকে এক ব্রতরূপে গ্রহণ করার মহান আদর্শের কথা গুরুসদয় প্রথম উচ্চারণ করলেন। জন্ম নিল ব্রতচারী শব্দের মধ্য দিয়ে ব্রতচারী আন্দোলন। বাংলার ব্রতচারীদের ভূমি প্রেমের 3 মন্ত্র ধ্বনিত হয়। ভূমিপ্রেমের 3 উক্তি। আমি বাংলাকে ভালোবাসি, ভারতকে ভালোবাসি,
বিশ্বভুবনকে ভালোবাসি। আমি বাংলার সেবা করব, ভারতের সেবা করব, বিশ্বভুবনের সেবা করব। আমি বাংলার ব্রতচারী, ভারতের ব্রতচারী, বিশ্বভুবনের ব্রতচারী। সমবেত শিক্ষার্থীরা তার এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে ব্রত আচরণের শপথ নিলেন এবং গুরু সদয় দত্তকে গুরু পদে বরণ করে নিলেন। তিনি হলেন সবার গুরুজি। গুরুজি মানব জীবনকে সম্পূর্ণ সার্থক, সফল ও পূর্ণময় করে তোলার জন্য 5টি ব্রতের কথা বলেন: জ্ঞান, শ্রম, সত্য, ঐক্য, আনন্দ। পুরুষ নারী নির্বিশেষে এই পঞ্চব্রত যিনি পালন করবেন তিনি ব্রতচারী। গুরুজির বর্ণনায় ব্রতচারী is essentially a people's movement. স্বাধীনতা আন্দোলনের উত্তুঙ্গ সময়ে বহির্বিশ্বের মাতনের আড়ালে গুরু সদয় সূচনা করলেন এই নবজীবনের আন্দোলন, আভ্যন্তরীণ বিপ্লব, শৃঙ্খলাবদ্ধ জীবনের তন্নিষ্ঠ জীবন গঠন। গুরু সদয় দত্তের অক্লান্ত চেষ্টায় তৎকালীন বাংলার প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্কাউটিংয়ে ব্রতচারী শিক্ষা আবশ্যিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হল। গুরু সদয়ের মন্ত্রে বাংলা পেল একাত্মতার নতুন মন্ত্র। জয় সোনার বাংলা, জয় শোভা, জয় সোনার ভারতে, জয় শোভা, জয় সোনার ভুবন। 1932 20 মার্চ সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট ভবনে গুরু সদয় দত্তের ব্যক্তিগত উদ্যোগে ও অর্থ ব্যয়ে প্রাচীন পট, কাঠ ও পাথরের মূর্তি, হাঁড়ি, কলসি, আলপনা, দেওয়াল চিত্র ইত্যাদি নিয়ে ভারতবর্ষের প্রথম লোকশিল্পের প্রকাশ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। অবনীন্দ্রনাথ ঠাকুর সহ তৎকালীন বাঙালি বুদ্ধিজীবী মহল ধন্য ধন্য করেছিলেন। 1933-এ কেন্দ্রীয় বিধানসভার সভ্য হিসেবে গুরু সদয় দিল্লিতে প্রেরিত হন। ওই বছরই বীরভূম থেকে লোকনৃত্যের দল নিয়ে গিয়ে তিনি প্রতিষ্ঠা করেন নিখিল ভারত লোকনৃত্য সমিতি। উনিশশো 1934-এ আবার বদলি, কলকাতায় শিল্প বিভাগের অধিকর্তা হিসেবে। এই বছরেই বাংলার ব্রতচারী সমিতি গঠিত হয় আর সরকারিভাবে তা রেজিস্ট্রিকৃত হয়। 1935-এর জুনে লন্ডনের আন্তর্জাতিক লোকনৃত্য উৎসবে ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে গুরু সদয় দত্ত বক্তৃতা দেন। ফলে ইউরোপ জুড়ে ব্রতচারী নিয়ে আগ্রহ জন্মায়। ইংল্যান্ডে নিউ এডুকেশন ফেলোশিপের আন্তর্জাতিক অধিবেশনে আমন্ত্রিত হন গুরুজি। 1937-এর 15ই নভেম্বর কলকাতায় শরৎ বসুর বাড়িতে
ব্রতচারী অভিপ্রদর্শিত হল। দর্শক আসনে স্বয়ং নেতাজি ও গান্ধীজি। আপ্লুত গান্ধীজি বললেন, দুঃখের সঙ্গে স্বীকার করছি এই জিনিসটা আমার কাছে নূতন, যদিও অনেক আগেই আমার এ সম্বন্ধে জানা উচিত ছিল। রবীন্দ্রনাথ তাঁর আশীর্বাণীতে বললেন, ব্রতচারী অনুষ্ঠানটি বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এই কামনা করি। তাঁদের আশীর্বাদ বৃথা হতে দেননি গুরুজি। গুরুজি ব্রতচারীদের সকল সাধনাকে 16টি আলিতে ভাগ করলেন। আলি একটি ব্রতচারী পরিভাষা, যার মানে ক্রিয়া বা অনুষ্ঠান। নারী জাতির দাসত্ব মুক্তি ইচ্ছা ছিল তার দর্শনের অন্যতম ভর কেন্দ্র। মায়ের জাতের মুক্তি দে রে, মায়ের জাতের মুক্তি দে রে, যাত্রা পথের বিজয় রথের চক্র তোদের ঠেলবে কে রে, যাত্রা পথের বিজয় রথের চক্র তোদের ঠেলবে কে রে, চক্র তোদের ঠেলবে কে রে, চক্র তোদের ঠেলবে কে রে, মায়ের জাতের মুক্তি দে রে, মায়ের জাতের মুক্তি দে রে। ব্রতচারী আন্দোলনকে ইউরোপে প্রচার করতে তিনি ইংরাজিতে গান লিখেছিলেন। ইফ ইউ ওয়ান্ট, If you want your spirit to have vigor, joy and vim, if you want your figure to be handsome, smart and trim, if you want your spirit to have vigor, joy and vim, if you want your figure to be handsome, smart and trim. গুরুসদয় বেশ কিছু গ্রন্থ রচনা করেছিলেন, যার অধিকাংশই আজ দুষ্প্রাপ্য। সুদীর্ঘ ৩৫ বছর সরকারি চাকরি করার পর ১৯৪০-এর ১১ই ডিসেম্বর অবসর নিলেন গুরুসদয় দত্ত। কিন্তু তার অশ্বমেধের ঘোড়া থামল না। অবসরের ১১ দিন পরে ২২শে ডিসেম্বর বাংলার ব্রতচারী সমিতির পক্ষে রাজ্য সরকারের মাধ্যমে কলকাতার দক্ষিণে ডায়মন্ড হারবার রোডের ধারে ঠাকুরপুকুরের কাছে জোকা গ্রামে ৩১,০০০ টাকায় ৩৩ একর জমি কিনলেন। নাম দিলেন ব্রতচারী গ্রাম। সেখানে ব্রতচারী নামাঙ্কিত ইঁটে সংগ্রহশালার ভিত তৈরি হল। ব্রতচারীর জন্য বিশাল সম্পত্তি করে দিয়ে গেছেন, অ্যাসেট, কিন্তু সেটা আজকে ইউটিলাইজ করতে হবে। তার জন্য সরকারের সঙ্গে আমরা কথাবার্তাও বলছি। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর শিক্ষা সিলেবাসের মধ্যে ব্রতচারীকে একটা বিশেষ স্থান দেওয়া হয়েছে, সেটা খুবই উল্লেখযোগ্য। তার জন্য আমি সরকারকে অভিনন্দন জানাই। স্বাধীন ভারতের স্বপ্ন চোখে নিয়ে ১৯৪১ সালের ২৫শে জুন ভোর ৬টা ১৫ অমৃতলোকে যাত্রা করলেন সকলের প্রিয় গুরুজি। পিছনে পড়ে রইল এক অক্লান্ত অধ্যায়, এক অসম্পূর্ণ স্বপ্ন, যার পোশাকি নাম ব্রতচারী। প্রিয় পরলোকে পরাগতি